এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, আমি বিপ্লব। প্রতি সোমবারের মতন আজকেও আপনাদের দরবারে, আমাদের এক্সপ্রেস নিউজের দর্শকদের দরবারে আজকে আমাদের সঙ্গে রয়েছেন দুর্গাপুর রোটারি এলিটের প্রেসিডেন্ট, চার্টার্ড প্রেসিডেন্ট পুলক বন্দ্যোপাধ্যায়। আজকে আমরা জানতে চাইব দুর্গাপুরে রোটারির যেসব চিন্তাভাবনা, রোটারি ক্লাবের যেসব সমাজসেবামূলক কাজকর্ম, তাদের কতটুকু অগ্রগতি, তারা কিভাবে এগিয়ে যাচ্ছে, রোটারি নিয়ে আমাদের যেসব যে মনের মধ্যে প্রশ্নগুলো উঠে এসছে বা আসে বিভিন্ন সময়, বিভিন্ন রোটারি বলুন, লায়ন্স বলুন, সবাই এই ধরনের সমাজসেবামূলক সংস্থাগুলো সম্পর্কে তাদের বিষয়ে আমরা জেনে নেব কিছু। তো সঙ্গে আছে, পরিচয় করে দিই, পুলক বন্দ্যোপাধ্যায়, রোটারি এলিটের প্রেসিডেন্ট। নমস্কার পুলকদা, আজকে রোটারির সম্পর্কে আমরা একটুখানি অবগত হব, আমাদের দর্শকরাও রোটারি সম্পর্কে জানতে চাইবেন। যেটা প্রশ্ন সেটা হচ্ছে রোটারিটা কি এবং রোটারি কেন আজকে সমাজসেবা প্রতিষ্ঠান হিসাবে এতটা সবার কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে? প্রথমে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি হচ্ছি পুলক কুমার বন্দ্যোপাধ্যায়। আমি রোটারিতে জয়েন করি 2013-এ। আচ্ছা আচ্ছা। বাই প্রফেশন আমি বিড়লাসে আছি অ্যাজ এ জেনারেল ম্যানেজার পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। তো অ্যাকচুয়ালি রোটারি ইজ এ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন established in the year 1905, মানে 1905 সালে এর জন্ম হয় রোটারি ইন্টারন্যাশনালি। পল হ্যারিস এই রোটারিটা স্টার্ট করেন প্রথম। তো রোটারি একটা প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশনের মানুষরা মেম্বারশিপ নেয়। ধরুন এখন যদিও ক্লাসিফিকেশন উঠে গেছে, আগে যেটা ছিল সেটা হচ্ছে ধরুন ডক্টরদের একটা ক্লাস, কিছু একটা ক্লাবে একটা ডক্টরই থাকতে পারবেন। আচ্ছা। এবং সে স্পেশালাইজেশন হয়তো বিভিন্ন রকম হতে পারে, চাইল্ড, অর্থোপেডিক বা আদার্স যে সার্জেন এরকম হতে পারে। অ্যাডভোকেট একটাই থাকতে পারবেন, কিন্তু সেটা সিভিল হতে পারে, ক্রিমিনাল হতে পারে, ট্যাক্স হতে পারে। তো এই ধরনের বিভিন্ন ক্লাবের সমন্বয় নিয়ে বিভিন্ন রোটারিয়ানের সমন্বয় নিয়ে একটা ক্লাব তৈরি করা হতো। তো ইদানিংকালে এই ক্লাসিফিকেশনটা রোটারি ইন্টারন্যাশনাল উঠিয়ে দিয়েছেন। তো এখন যে কোনো প্রফেশনের লোক দুই বা একের অধিক থাকতে পারে। তো এটা আমরা রোটারি দুর্গাপুরের চেহারা যদি বলেন, দুর্গাপুরের রোটারি 5টা রোটারি ক্লাব আছে ইদানিং এখন। আমরা 2013 সালে আমি 2013 সালে রোটারিতে জয়েন করেছি, রোটারি ক্লাব অফ দুর্গাপুর। তারপর 2015-16-তে আমি ছিলাম সেক্রেটারি, তারপর 16-17-তেও আমি সেক্রেটারি, এবং 17-18-তেও আমি অ্যাপয়েন্টেড হয়েছিলাম প্রেসিডেন্ট হিসাবে রোটারি ক্লাব অফ দুর্গাপুর। তো তারপরে আমি একটা নতুন ক্লাব তৈরি করি যার নাম হচ্ছে রোটারি ক্লাব অফ দুর্গাপুর এলিট। রোটারি থেকে রোটারি ক্লাব দুর্গাপুর এলিট এরকম করা যায়? এরকম মানে হ্যাঁ, কারণ হচ্ছে আগে তো আমরা জানতাম একটাই রোটারি হবে না। অ্যাকচুয়ালি হ্যাঁ, একটা মতবিরোধ তৈরি হলে তখন কিছু মেম্বার মানে তাদের সঙ্গে কাজ করতে পারে না। সেইভাবেই আমরা একটা রোটারি ক্লাব অফ দুর্গাপুর এলিট আমরা তৈরি করেছিলাম। আমার পাশে ছিলেন ডক্টর কৌস্তব চ্যাটার্জি, উনি ছিলেন তখন চার্টার সেক্রেটারি, আমি ছিলাম রোটারি ক্লাবের প্রেসিডেন্ট, চার্টার প্রেসিডেন্ট। তো এবং একটা কথা না বললেই নয়, রোটারিয়ান অরূপ দাস মানে এই রোটারি এলিটটাকে মানে এস্টাবলিশ করার জন্য ওনারও প্রচণ্ড অবদান রয়েছে দুর্গাপুরে। তো আমরা এই তিনজন মিলেই রোটারি প্রথম চিন্তাভাবনা করি এলিটটা তৈরি করব। তো এবং প্রথমে প্রায় 28 থেকে 29টা মেম্বার নিয়ে আমরা তৈরি করেছিলাম। তারপর ইন দি ইয়ার 2020-21-এ নাও অ্যাজ এ রোটারি
যেহেতু 1905 সাল থেকে চলছে অ্যাজ এ রোটারি, এটা আমরা এখন খুবই ইনফ্যান্ট স্টেজে, এইটা 5th ইয়ারে পড়লাম, 5 বছরে পড়লাম। তো 5 বছরে আমাদের ক্লাব খুবই ভাইব্রেন্ট। ধরুন আমরা 35 মেম্বার্স আছি এখন। এবার প্রতি বছর কি হয়, কিছু মেম্বার চলে যায় প্রফেশন কারণে, কিছু মেম্বার হয়তো ধরুন মেম্বারশিপ নিল, তারপর ট্রান্সফার হয়ে গেল এখান থেকে ওখানে বাই প্রফেশন বা সার্ভিস ওয়াইজ, তখন কেউ ছেড়ে যেতে বাধ্য হয়। তো সেই ছেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এখানে আমাদের রোটারিতে এখনও পর্যন্ত মানে টিল ডেট মেম্বারশিপ আছে 35। আউট অফ 35 উই আর প্রাউড দ্যাট ওমেন এম্পাওয়ারমেন্ট, যেটা হচ্ছে আমাদের 12 জন মেম্বার হচ্ছে মহিলা, 12 জন মহিলা মেম্বার আছেন। তো আমাদের রোটারি ধরুন এই 2000 রোটারি ইয়ার হচ্ছে 2000 জুলাই থেকে স্টার্ট হয়, 1 জুলাই থেকে 30 জুন পর্যন্ত আমাদের রোটারি ইয়ার। হ্যাঁ, এই কালকেই আমরা ধরুন ডিস্ট্রিক্ট থেকে অ্যাওয়ার্ড পেয়েছি, মানে অ্যাওয়ার্ডটা হাতে পেয়েছি, বিভিন্ন রকম প্রজেক্টে পেয়েছি। তার মধ্যে একটা সিগনেচার প্রজেক্ট আমরা করেছিলাম, যেটা হচ্ছে এক গরিব ডেস্টিটিউট পিপলদের আমরা হাওয়াই চটি তৈরি করার মেশিন দিয়েছি। হ্যাঁ, এবং এটা ডিস্ট্রিক্টে আমরা সিগনেচার প্রজেক্ট হিসাবে ডিস্ট্রিক্ট অ্যাওয়ার্ড দিয়েছে আমাদেরকে। এটা কোন জায়গায় হয়েছে? এটা হয়েছে চুয়া গ্রামের সামনে একটা গ্রামে আমরা দিয়েছি, কাঁকসা মোলানদিঘি থানা, কাঁকসা পিএস এর আন্ডারে, মোলানদিঘি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে চুহা গ্রাম। তো ওইখানে আমরা হাওয়াই চটি তৈরি করার একটা মেশিন দিয়েছি, এবং ওই ছেলেটি ওটার রোটারি ব্র্যান্ডে আপনার ফিতের মধ্যে রোটারির একটা ইয়ে থাকবে, এমব্লেম থাকবে। আচ্ছা, হ্যাঁ, এবং ওটা ওই গ্রামে গঞ্জে বিক্রিতে ওর কস্টিং আসছে 20 টাকা মাত্র, ও ওটা 40 টাকাতে বিক্রি করছে, এবং ও ওকে স্বাবলম্বী তৈরি করেছে। কিন্তু ওইটা যে বানাবে তার জন্য তোকে এডুকেশন দেওয়া না, আমরা ট্রেনিং দিয়েছি, ওটা আবার ভোকেশনাল ট্রেনিং আনতে পড়ে। তো কিভাবে সিটটা দিল্লি থেকে আনতে হবে, এবং যে ফিতেগুলো আছে চটির ফিতেগুলো কিভাবে মেশিনটার মধ্যে তৈরি করবে, সেই সমস্ত ট্রেনিং ওকে দিয়ে তৈরি করা হয়েছে। এবং ও বিভিন্ন জায়গায় এক দিন করে ও যেখানে হাট টাট বসে গ্রামে গঞ্জে, সেখানে বিক্রি করে 40 টাকা একটা হাওয়াই সঙ্গে সঙ্গে নিয়ে নেয় পাবলিক। এটা এই যে ও তো এখন আপনি যেটা করেছেন আপনারা, এটা আছে একজনকে করেছি, আমাদের টার্গেট আছে, আমরা ওটা অ্যাজ এ অ্যাসিড টেস্ট হিসাবে নিয়েছি। আমরা পরবর্তীকালে এগুলো ইয়ার টু ইয়ার বাড়াবো আর কি। হ্যাঁ, তো এরকম প্রোগ্রাম আমাদের রয়েছে। দুর্গাপুর রোটারি এলিটের আপনার মানে যেটা বলে আপনার এরিয়া কতটা, মানে কতখানি জায়গা জুড়ে আপনারা কাজ করতে পারেন? এরিয়া কোনো বাইন্ডিংস নেই। হ্যাঁ, এরিয়া অ্যাকচুয়ালি ডিস্ট্রিক্ট 3240 রোটারি ইন্টারন্যাশনাল আন্ডারে আমাদের ডিস্ট্রিক্টটা হচ্ছে 3240। এর মধ্যে নর্থ ইস্ট আছে, গুয়াহাটি থেকে আরম্ভ করে আপনার তেজপুর, গুয়াহাটি, আসাম, মালদা, মুর্শিদাবাদ, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, এইটা হচ্ছে একটা ডিস্ট্রিক্ট 3240। এটা একটা 1 ডিজির আন্ডারে। এখন যিনি আছেন ডিজি, তিনি হচ্ছেন বর্ধমানের রোটারিয়ান সুখবিন্দর সিং, ওনার আন্ডারে 104টা ক্লাব আছে। ডিস্ট্রিক্ট 3240। ডিজি ডিস্ট্রিক্ট গভর্নর বছরে একবার হতে পারেন, একবারই হতে পারেন। তো ওনার ডিস্ট্রিক্ট গভর্নর প্রতিটা ক্লাবকে ভিজিট করতে হয়। তার পারফরমেন্স, সে নিয়মিত আড়াই ডিউজ দিয়েছে কিনা, ডিস্ট্রিক্ট ডিউজ দিয়েছে কিনা, তার ওই ক্লাবের পারফরমেন্স আছে ঠিক আছে কিনা, হ্যাঁ, সমস্ত রকমের রিপোর্ট উনি চেক করে যান। আমাদের ক্লাবে এই লাস্ট 2 সপ্তাহ আগে উনি চেক করে গেছেন, এবং আমাদের ক্লাব আপ টু ডেট আছে। এবং আমাদের যে স্ট্র্যাটেজিক প্ল্যান আছে, স্ট্র্যাটেজিক প্ল্যানিংটা উনি দেখে খুবই খুশি হয়েছেন, যে আমরা আগামী 3 বছরে, ধরুন এই বছর রোটারি প্রেসিডেন্ট আছে রোটারিয়ান আশিস কুন্ডু, উনি যে কাজটা করে যাচ্ছেন, হয়তো পরের বছরে থাকবেন না প্রেসিডেন্ট, কিন্তু ওই স্ট্র্যাটেজিক প্ল্যানিংটা থাকলে উনি নেক্সট ইয়ারের যে প্রেসিডেন্ট হবেন তিনি কাজটাকে ওই কাজগুলোকে তিনি কন্টিনিউ করতে পারবেন। হ্যাঁ, তাছাড়াও তো যে প্রেসিডেন্ট নতুন আসবে তারও একটা চিন্তা ভাবনা থাকে যে আমি এই কাজটা নতুন ইন্ট্রোডিউস করব।
এই যে রোটারির যে গঠনতন্ত্রটা আপনার কথায় কিছুটা উঠে এলো, এই গঠনতন্ত্রটা খুব মানে এটা সিস্টেমেটিক্যালি এবং ডাইনামিক গঠনতন্ত্র। এটাতে দুর্গাপুরের রোটারিতে আপনাদের যারা আপনার 2020-21 থেকে আপনারা শুরু করেছিলেন, এখন অবধি 35 জন মেম্বার হয়েছেন। শুরুতে আপনাদের কতজন ছিল? শুরুতে আমাদের 28 জন মেম্বার নিয়ে তৈরি করেছিলাম। 20-21 মানে বুঝতে পারছেন কোভিডের সময়, একদম কোভিডের সময়, এবং কোভিডের সময় আমাদের ক্লাব দুর্ধর্ষ কাজ করেছে। দুর্ধর্ষ কাজ করেছে, যেমন আমরা আপনার ধরুন ডিস্ট্রিক্ট থেকে যে সমস্ত স্যানিটাইজার এসছে, মাস্ক এসছে, অনেক 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 ডিস্ট্রিবিউট করেছি আমরা, এবং দেখা গেছে অনেক রেশনও ডিস্ট্রিবিউট করেছি, লাইন দিয়ে লোকে রেশন নিয়েছে, এবং দেখা গেছে অনেক অনেক পরিবার তাদের কাছে প্রফেশন বন্ধ হয়ে যাওয়ার জন্য রেশনের ওখানে মানে এমন একটা পরিবেশে বাস করেন, উনি হয়তো লাইনে দাঁড়াতে পারছেন না, তার জন্য ওয়ান উইন্ডো সিস্টেম, রেশন সিস্টেম আমরা খুলে দিয়েছিলাম। হ্যাঁ, আমাদের রোটারিয়ান সংঘমিত্রা আছেন, হ্যাঁ, ওনার ওই হাজব্যান্ডের অফিসের সামনে আমরা একটা ওয়ান উইন্ডো সিস্টেম করেছিলাম, যেখানে 24 আওয়ার্স ওখানে রেশন নিয়ে যেতে পারতো। এই যে কোভিডের সময় আপনাদের যে কাজ করেছিলেন, তো কোভিডের সময় এই যে রেশনিং বা মানুষজনকে আপনারা প্রচুর হেল্প করেছেন বলছেন, কোভিডের পরবর্তীকালে মানে পোস্ট কোভিড পিরিয়ডে আপনারা কি ওই কাজগুলো আরো কন্টিনিউ করছেন না অন্য ধরনের কাজে শিফট করছেন? না, পোস্ট কোভিড ধরুন এখন তো অনেকটা ডেভেলপড হয়ে গেছে, নর্মালও এসছে, এখন ওটা প্রয়োজন হয় না। তো ডিউরিং আপ টু 22 আপনার 20 সাল থেকে ধরুন 22 সাল পর্যন্ত, 22 সাল পর্যন্তই ধরুন আমরা স্যানিটাইজার, মাস্ক এবং যখন যখন রেশনের দরকার পড়েছে আমরা দিয়েছি, যা যা পড়েছে দিয়েছি, এবং অনেকে হেল্পও করেছে, আমাদের রোটারি ফান্ডের থেকেও দিয়েছি, এবং বিভিন্ন রকম সহায়তা করেছি, তাদের জামা প্যান্টও দিয়েছি, মানে কোনো মানে ধরুন মাসে হয়তো 3টে করে ক্যাম্প করেছি, এরকম ক্যাম্প করেছি। তো আর স্যানিটাইজারের তখন খুব ক্রাইসিস ছিল, হ্যাঁ, ওটা আমাদের ডিস্ট্রিক্ট থেকেও ছিল, আমাদের সাপ্লাইও করেছিল, এবং সমস্ত লোককে একটা করে স্যানিটাইজার যারা আমাদের ক্যাম্পে এসেছিল আমরা দিয়েছি। আপনাদের রোটারিতে আপনারা এই সব কাজের সঙ্গে সঙ্গে এডুকেশন নিয়ে কোনো কিছু কাজকর্ম করেছেন? আমার যতদূর মনে পড়ে ওই কাকসার ওই এলাকায় একটা এডুকেশন নিয়ে একটা কাজ আমরা করেছি। আমাদের এখনো চলছে 6 অ্যাভিনিউজ অফ সার্ভিসে আমাদের রয়েছে একটা অ্যাডাল্ট এডুকেশনে আমরা করেছি কাকসায় বড়ডোবা বলে একটা জায়গা আছে, ওইখানে একটা প্লেস তৈরি করেছি যেখানে আদিবাসীরা থাকে, এবং ওইখানে ওই একটা বড়ডোবা গ্রামটাকে আমরা অ্যাডপ্টও করেছি। আচ্ছা, হ্যাঁ, ওখানে প্রায় ধরুন 20 জনের মতো মহিলা যারা সকালবেলায় চাষ করতে যায়, হ্যাঁ, এবং সন্ধ্যেবেলায় আসে, ওদের প্রতি রবিবার আমরা শেখাই, এবং অ্যাডাল্ট লিটারেসি প্রোগ্রাম ওখানে একটা তৈরি করেছি। তাছাড়া ওখানে ওই এরিয়াতে আমরা যে সমস্ত পোলগুলো আছে সেখানে কোনো লাইট ছিল না, ওইখানে লাইট দিয়েছি, এবং নিয়মিত যে কোনো উৎসবে আমরা জামা প্যান্ট দিয়েছি, ওদের ফ্যামিলি, ওদের সমস্ত অ্যাসোসিয়েটেড যারা রয়েছে তাদের দিয়েছি। এবং এখন দেখা যাচ্ছে ওখানে একজন ছিল মুংলি বলে, সেই মানে খুব অর্গানাইজ করতো, এবং আমরা যে আমাদের মেম্বাররা প্রতি রবিবার যে ওখানে ক্লাস নিত। তো এই বছর আবার আমরা আরো 2টো লিটারেসি সেন্টার খুলছি। একটা লিটারেসি সেন্টার খুলছি চুহা গ্রামে, আচ্ছা, ওখানেও আদিবাসীরা। আমরা প্রথম আবিষ্কার করলাম যে 15ই আগস্ট আমরা ওখানে ফ্ল্যাগ হোস্টিং করতে গেছিলাম ওখানে একটা স্কুলে, তো দেখলাম যে ওরা খুবই আগ্রহী এবং ওরা লিটারেট হতে চাইছে। তো আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ওয়েবসাইট আছে, সেইখানে আমাদের সমস্ত যারা শিখবে তাদের যে নামটা বা বিভিন্ন রকম আধার কার্ড আপলোড করতে হয়, এবং আপলোড করার পর ওখানে একটা এক্সামও দিতে হয়, যার ফলে ওরা লিটারেট বলে ওদের একটা সার্টিফিকেট আছে। হ্যাঁ, তাছাড়াও আমরা বিধাননগরে ইনার হুইল ক্লাব জিভা
একটা লিটারেসি প্রোগ্রাম খুলেছে, তো সেই তাদের সঙ্গে আমরা অ্যাটাচ করে ইন অ্যাসোসিয়েশন উইথ ইনার হুইল ক্লাব আমরা একটা লিটারেসি সেন্টার করার চেষ্টা করছি। আশা করি পরের মাসে আমরা খুলে দেবো। এছাড়া RILM আমাদের একটা লিটারেসি অ্যাডাল্ট লিটারেসির জন্য এখানে গোটা ডিস্ট্রিক্ট 3240-তে একটা সার্ভে করেছে। তো সার্ভে করার পর ওরা সমস্ত ধরুন স্টাডি মেটেরিয়ালস বলুন এবং যে সমস্ত খরচা লাগবে সমস্ত খরচাই RILM দেবে। তো ওটা সিস্টেম হচ্ছে যে কোনো একটা ক্লাব যদি 14,000 ধরা হয়েছে 14,000 খরচা হবে ওই লিটারেসি সেন্টারটা চালাতে, 14,000 যদি আমরা একটা ক্লাব দিই তাহলে আরও 14,000 আমাদের ডিস্ট্রিক্ট দেবে। তার মানে আমার ক্লাব যদি দুটো 14,000 দেয় আরও দুটো ডিস্ট্রিক্ট 3240 দেবে। এই করে দুর্গাপুরে 5টা ক্লাব আছে, দুর্গাপুরে 5টা ক্লাব যদি দুটো করেও দেয় তাহলে 10টা লিটারেসি সেন্টার তৈরি করা হবে। এর যে সমস্ত পড়ানোর লোক বা যে সমস্ত স্টাডি মেটেরিয়ালস যে সমস্ত খরচা সবই রোটারি ডিস্ট্রিক্ট 3240 দেবে। এরকম একটা এই যে অ্যাডাল্ট এডুকেশন সেন্টারগুলোতে যে যারা শিক্ষক তাদের আপনারা কোথা থেকে নিয়ে আসেন? ওটা ডিস্ট্রিক্ট ঠিক করে, ডিস্ট্রিক্ট ঠিক করে যে কারা পড়াতে পারবে এবং আমাদের নিজস্ব রোটারি স্টাডি মেটেরিয়ালসও আছে। হ্যাঁ, যেটা হচ্ছে মেন যে আপনি যখন ডিস্ট্রিক্টের কোনো আপনার ডিস্ট্রিক্ট থেকে যখন টিচার নিয়ে আসছেন, ডিস্ট্রিক্ট ঠিক করছে টিচারের জন্য, সেই টিচারদের তো একটা ক্রাইটেরিয়া আছে যে টিচার কেমন করে যাবে না যাবে, সেই তো ও সব মানে ওর কনভেন্স ওর এভরিথিং ডিস্ট্রিক্ট বেয়ার করে। এই ডিস্ট্রিক্টের এই যে মানে ডিস্ট্রিক্ট ওরিয়েন্টেড মানে আপনাদের যা কিছু কাজকর্ম সব কিছুই আপনাদের ডিস্ট্রিক্ট ফলো আপ রাখে। আমার যেটা বক্তব্য যে আপনাদের এই ক্লাবের যারা মেম্বার হচ্ছে বা আছে বা ফিউচারে যারা মেম্বার হতে চাইছে তাদের যোগ্যতাটা কিভাবে আপনারা চয়েস করেন? ওই যে বললাম আগে যে আগে একটা ক্লাসিফিকেশন ছিল যে এখন তার মানে কি যে এখন না ধরুন কেউ একজন সোশ্যাল সার্ভিসের সঙ্গে যুক্ত মেম্বার হতে চাইলেন, একজন মেম্বার তাকে ইন্ট্রোডিউস করবে। আচ্ছা, তো সে একটা ফর্ম আছে আমাদের মেম্বারশিপ অ্যাপ্লিকেশন ফর্ম, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে সেই মেম্বারের থ্রুতে আমাদের ক্লাবে জমা দেবে এবং ক্লাবে জমা দেওয়ার পর ওইটা বোর্ড মিটিংয়ে প্লেস করবে। তার আগে একটা স্টেপ ঝাঁপিয়ে গেলাম আমি, যেটা হচ্ছে ওই মেম্বারকে আমাদের ক্লাবে ডাকা হবে, দুটো মিটিং অ্যাটলিস্ট অ্যাটেন্ড করতে হবে যাতে ও অ্যাকোয়ান্টেড হতে পারে যে ও আমাদের সঙ্গে মিশে যেতে পারবে আর আমরাও দেখতে পারবো যে ওই মেম্বারটা অ্যাট এ গ্লান্স রোটারির প্রাইমারি মিশতে পারছে কিনা। তো সে যদি হয় তাহলে আমাদের বোর্ড মিটিংয়ে প্লেস করা হবে। বোর্ড মিটিং হয় আমাদের প্রতি মাসে একটা করে, তো উইকলি মিটিং হয় প্রতি উইকে একটা করে সানডেতে 8টা থেকে আমাদের ওডিসি ক্লাবে। তো বোর্ড মিটিংয়ে যদি একটাও অবজেকশন পড়ে তাহলে সে মেম্বার হতে পারবে না। এবং এটা খুব স্ট্রং ব্যাপার। তো অবজেকশন মাস্ট বি স্পেসিফাইড, ইট শুড নট বি ওপেক। তো তারপরে যদি বোর্ড মিটিংয়ে পাস হয়ে যায় তাহলে জেনারেল মিটিংয়ে প্লেস করা হয় যে এটা এই মেম্বারশিপ অ্যাপ্লাই করেছে, এর কোয়ালিফিকেশন এই সোশ্যাল কাজের সঙ্গে যুক্ত, সমাজের এর এই অবস্থা। তো জেনারেল মিটিং যদি পাস করে দেয় তাহলে তাকে ইন্ডাক্ট করা হয়। ইন্ডাক্ট করার সিস্টেম হচ্ছে তাকে ওথ নেওয়াতে হয়, ওথ রোটারি একটা নিজস্ব ওথ আছে, ওথ নেওয়াতে হয় এবং তারপরে ল্যাপেল পিন দিয়ে কোনো সিনিয়র মেম্বার, সে হয়তো পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর হতে পারেন, পাস্ট প্রেসিডেন্ট হতে পারেন, যারা সিনিয়র রোটারি লিডার তিনি ইন্ডাক্ট করেন। না, এই যে আপনাদের যে সিস্টেমটা মানে অ্যাপিল করলো নতুন কোনো সদস্য, তারপর সেটা যে দুটো তিনটে স্তরে আপনার ভেরিফিকেশনের পরে তার কাছে আবার ব্যাক করছে, রাইট। এই জায়গাটায় দাঁড়িয়ে আপনাদের এই 5 বছরের যে বিগত 5 বছরের যে পথ চলা, সেখানে আপনি যেটা বলছিলেন যে একজনও যদি আপনার স্পেসিফিক কোনো অবজেকশন দেয় তাহলে তার আবেদন বাতিল হয়ে যায়, এরকম হয়েছে কোনো? হয়েছে, অনেক হয়েছে। আপনি
আমি নাম জানতে চাইছি না, নাম করব না, অবশ্যই দুর্গাপুরে খুবই রিনাউন, খুবই রিনাউন, কি বলবো নাম নেওয়া ঠিক হবে না, একদমই না, আমি চাইছি না তার নাম। সে প্রথম বছর মেম্বারশিপ পায়নি, সেকেন্ড বছর পেয়েছে। তার মানে এটা তো বলতে হবে যে আপনাদের যে গঠনতন্ত্র আছে সেটা খুব সুসংহত এবং খুব, কারণ ইট ডিপেন্ডস অন বোর্ড, প্রতি বছরই বোর্ড চেঞ্জ হয়। হ্যাঁ, ওই বোর্ডের হয়তো কেউ অবজেকশন জানিয়েছিলেন, যে জন্য হতে পারেনি, তারপরে আবার তার মানে এটা গঠনতন্ত্রের সুবিন্যস্ত থাকার জন্য এটা, এবং এবারে কি হলো, আমরা ইনস্টলেশনের সময় আমরা 5 জন মেম্বার অ্যাপ্রুভ করিয়ে আমরা ইন্ডাকশন দিলাম। জেনারেলি আমরা ডিজি ভিজিট, ডিস্ট্রিক্ট গভর্নর যখন ভিজিট করেন, তার অফিসিয়াল ভিজিট, তখন আমরা চেষ্টা করি 1-2 মেম্বার ইন্ডাক্ট করা ওনাকে দিয়ে। ওনার কাজ হচ্ছে ডকুমেন্টেশন দেখা, আমাদের কোনো ক্লাবে যদি সিগনেচার প্রজেক্ট থাকে সেটা দেখা, এবং আমরা চেষ্টা করি ওনাকে দিয়ে একটা, কারণ ওনার ওয়েটেজটা খুবই বেশি। অবশ্যই। তো আমাদের কাছে 2 মেম্বার অ্যাপ্রুভ ছিল না, কিন্তু 2 মেম্বার ছিল যেটা হয়তো মানে গোয়িং টু অ্যাপ্রুভ, কিন্তু আমরা পারলাম না, যেহেতু বোর্ড মিটিং হয়নি, বোর্ডে পাস হয়নি, জেনারেল মিটিং হয়নি, জেনারেল মিটিংয়ে পাস হয়নি, সেই জন্য আমরা ডিজিকে দিয়ে করতে পারলাম না। কারণ খুব শর্ট পিরিয়ডে ডিজি আমাদের জানিয়েছে তো আপনাদের ক্লাব ভিজিট করবো আর কি। না, গঠনতন্ত্র যদি মানে সঠিক এবং যদি স্বচ্ছ হয়, তাহলে যে কোনো সংগঠনের এগিয়ে যাওয়াটা খুব ভালোভাবে হয় এবং সংগঠন নিরবিচ্ছিন্নভাবে এই ডিসিপ্লিনটা রাখতে হবে। অবশ্যই, আমি ওটাই বলতে চাই। না হলে কি হবে, কোনো মেম্বার যদি বলে যে এই নিয়ম ওয়াইজ হয়নি, একদম, কারণ এই নিয়মটা কিন্তু আমাদের বাইলজে লেখা থাকে। আচ্ছা, রোটারি কনস্টিটিউশন আছে এবং ক্লাব বাইলজ আছে। ক্লাব বাইলজে স্পেসিফিক্যালি মেনশন করা থাকে কেমন ভাবে আমরা রোটারি মেম্বার ইন্ডাক্ট করব। ওই প্রসেস ওয়াইজ যদি না ইন্ডাক্ট হয়, কোনো মেম্বার যদি রোটারি অ্যাসেম্বলিতে আমাদের অবজেকশন দেয়, তাহলে আমরা প্রবলেমে পড়ে যাব। আমরা বলতে মানে যিনি প্রেসিডেন্ট এবং তার বোর্ড, রোটারিটা একটা প্রশ্নবোধক চিহ্ন সামনে এসে যাবে। রোটারির আমরা যেগুলো গঠনতন্ত্র রয়েছে বা রোটারির যেগুলো ব্যাকবোন সেগুলো জানলাম। আমি একটা জিনিস জানতে চাইবো, দুর্গাপুরে বলবো না, সমগ্র জায়গাতেই রোটারি একটা খুব প্রেস্টিজিয়াস নাম। রোটারি মিনস একটা প্রেস্টিজিয়াস ব্যাপার, এবং এখানে আমরা যারা একদম, এবং সমাজে একটা বেশ উচ্চ স্তরে এরা বিরাজ করেন। যারা রোটারির মেম্বার তাদেরকেও সামাজিক মানুষ বা আমাদের যারা জনগণ আছেন তারা খুব সম্মানের চোখেই দেখেন, রোটারিয়ান মিনস একটা সম্মানের চোখে দেখেন। এই জায়গাটার মিসইউজ কি কোনোদিন কোনো জায়গায় হচ্ছে না, এরকম মনে হয়? মিসইউজ বলতে ধরুন সব জায়গাতেই কিছু না কিছু মিসইউজ আছে, কিন্তু যেহেতু ধরুন 1 বছরের টার্ম তো একটা প্রেসিডেন্টের একটা ক্যাটস আই থাকে, হ্যাঁ, যে তার প্রেসিডেন্ট একটা ডিরেক্টর তৈরি করে, বিভিন্ন রকম মেম্বারশিপ ডিরেক্টর, ফাউন্ডেশন ডিরেক্টর, তারপর ক্লাব সার্ভিস ডিরেক্টর। তো প্রেসিডেন্ট এবং সেক্রেটারি বোথ একটা ক্যাটস আই থাকে, মানে ক্লোজ ভিজিলেন্স থাকে যে কি করছে কি না করছে। এবং কোনো মেম্বার, ধরুন আমি হচ্ছি মেম্বারশিপ মেম্বার, বা আমি ক্লাব সার্ভিস মেডিকেল কিছু প্রজেক্ট নিয়ে এলাম, প্রজেক্টটা আমাকে প্লেস করতে হবে বোর্ড মিটিংয়ে প্লেস করার পর আমার বোর্ড যদি অ্যাপ্রুভ করে, তারপর জেনারেল মিটিংয়ে সেম মেম্বারশিপের মতো জেনারেল মিটিংয়ে পাস করিয়ে তারপর ওটা হবে, এবং তার কস্ট কত হবে সেটাও গাইডলাইন তৈরি করা হবে, তারপরে আমাদের নেওয়া হবে। ফলে এখানে জেনারেলি ভাবে কোনো মিসইউজ করার জায়গা সেই অর্থে আসে না, মানে যায় নেই, তবু কম। হ্যাঁ, এবার আরেকটা জিনিস জানতে চাই, দুর্গাপুরে আপনারা যে কাজ করছেন, দুর্গাপুরে অনেক সংগঠন কাজ করছেন, দুর্গাপুরে এই ধরনের সামাজিক সংগঠন অনেক আছে যেগুলো নিজেদের নামের সঙ্গে সুপরিচিত। আপনারাও আস্তে আস্তে পরিচিতের খাতার মধ্যেও আসছেন এবং আগামী দিনে আরও উজ্জ্বল আপনাদের ভবিষ্যৎ হবে, সেইটা তো বোঝাই যাচ্ছে। কিন্তু এই মোমেন্টে মানে গত 1-2 বছর, মানে পোস্ট কোভিড যেটা আলোচনা হচ্ছিল, পোস্ট কোভিডের সময়ে আপনাদের যে সমস্ত প্রজেক্টগুলো আপনারা নিয়ে এসছেন, তার মধ্যে সাকসেসফুল প্রজেক্ট যেটা আপনি এক্ষুনি বললেন যে ওই জুতোর ফিতে তৈরি করার যে প্রজেক্টটা বললেন, ওটা পোস্ট কোভিড। হ্যাঁ, পোস্ট কোভিডে তাছাড়াও অনেক করেছেন। না, আমি বলছি যে পোস্ট কোভিডে এই যে প্রজেক্টটা আপনারা এনেছেন, ঠিক এই ধরনের স্পেসিফিক আরও কি কি প্রজেক্ট এই বছরে রয়েছে? ধরুন এবছরে একটা প্রজেক্ট হয়েছে, এমনি নর্মাল প্রজেক্টগুলো আমরা ছেড়ে দিচ্ছি, যেমন ব্লাড ডোনেশন ক্যাম্প, মেডিকেল ক্যাম্প,
এগুলো তো থাকেই, এগুলো বেশি কিছু হয় না। এছাড়া অ্যাকচুয়ালি প্রবলেম না, অ্যাকচুয়ালি রোটারিতে গ্রান্ট হয় 3টে গ্রান্ট, রোটারি ডিস্ট্রিক্ট গ্রান্ট, রোটারি 3240 গ্রান্ট আর গ্লোবাল গ্রান্ট। তো ধরুন ডিস্ট্রিক্ট গ্রান্টে এর আগের বছর আমরা কিছু বেঞ্চ বা চেয়ার দিয়েছিলাম আমরা তামলা বস্তি স্কুলে, আচ্ছা আচ্ছা, ছেলেদের জন্য রোটারি গ্রান্টে। তার আগের বছর দিয়েছিলাম রিক্সা ভ্যান, সবজি যারা মানে সেলফ ইন্ডিপেন্ডেন্ট করেছিলাম, যারা দরজায় দরজায় সবজি নিয়ে বিক্রি করবে। অনেক বয়স্ক মানুষ আছে দেখবেন যারা বাজার যেতে পারে না, হাজব্যান্ড ওয়াইফ ফ্ল্যাটে থাকেন। হ্যাঁ, তো আমরা প্রায় ধরুন 10টা রিক্সা ভ্যান দিয়েছিলাম ওই সবজি বিক্রয় করার জন্য। তো ওইটার ফলো আপ আমাদেরকে রাখতে হয় যে ওই রিক্সা ভ্যানওয়ালা ভ্যানটা চালাচ্ছে, যেটা আপনারা ইনভেস্ট করছেন বা যেটা দিচ্ছে সেটা যেন কন্টিনিউটি হয়। এইবারে আমরা অ্যাপ্লাই করেছি যে ভাদুবালা স্কুলে আমরা কিছু কম্পিউটার দেবো, প্রায় 5টা কম্পিউটার দেবো ওখানে। ওদের ছেলেদের কম্পিউটারে ইন্টারনেট সাফারিং, তারপর MS ওয়ার্ড, MS এক্সেল, বা কী করে ইন্টারনেট, এখন তো সমস্ত ধরুন ব্যাংক অ্যাকাউন্ট থেকে সমস্তটাই ইন্টারনেটের উপর ডিপেন্ড করছে, কি করে দেখতে হয়, কি করে মানে ইন্টারনেটে চালাতে হয়, এই সব ট্রেনিংয়ের জন্য। আচ্ছা, আপনাদের এই শিক্ষাগত জায়গাটায় অনেকটা কাজ করেছেন আপনারা, কর্মসংস্থানের ক্ষেত্রেও ছোটোখাটো কাজ করছেন। পরিবেশ নিয়ে আপনাদের কোনো কাজ হয়েছে? হ্যাঁ, লাস্ট ইয়ার আমরা পরিবেশ নিয়ে ডিস্ট্রিক্ট একটা প্রোগ্রাম করেছিলাম সিটি রেসিডেন্সি হোটেলে, হাউ টু প্রোটেক্ট দি এনভায়রনমেন্ট। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমাদের আন্ডারে ধরুন একটা রোটারি ক্লাব আছে বিধাননগরে, আচ্ছা, আর একটা ইন্টারেক্ট ক্লাব আছে। ইন্টারেক্ট ক্লাব হচ্ছে 12 থেকে ওই 18 বছর পর্যন্ত, আর স্কুলে যারা পড়ে, এবং আপ টু 30 ইয়ার্স পর্যন্ত রোটারি ক্লাব। এছাড়া RCC আছে আমাদের একটা বীরভানপুরে। হ্যাঁ, ওরা বিভিন্ন ধরনের আমাদের সঙ্গে বিভিন্ন ধরনের প্রজেক্ট নেয় এবং প্রজেক্ট নিয়ে কাজ করে। তো লাস্ট ইয়ার আমরা পরিবেশ নিয়ে একটা সেমিনার করেছি সিটি রেসিডেন্সি হোটেলে। তো সেখানে আমরা চিফ ইঞ্জিনিয়ার পলিউশন এবং পলিউশন কন্ট্রোল বোর্ড ওয়েস্ট বেঙ্গল, এবং প্রিন্সিপাল সেক্রেটারি পলিউশন কন্ট্রোল বোর্ড, এবং বিভিন্ন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারদের আমরা নিয়ে এসেছিলাম, এবং বিশেষত CMRI কে নিয়ে এসেছিলাম। CMRI একটা প্রজেক্ট দেখিয়েছিল যে এই সমস্ত ক্যারি ব্যাগ যে সমস্ত আছে সেই সমস্ত প্রজেক্টগুলোকে সেই সমস্ত মেটেরিয়ালসগুলোকে নিয়ে এসে কিভাবে প্রসেসিং করা যায় এবং ওগুলো রাস্তা তৈরিতে কিভাবে কাজে লাগানো যায়। তো আর আমাদের যে সমস্ত রোটারি বা RCC রয়েছে তারা বিভিন্ন সময়ে বিধাননগর হসপিটালের সামনে ধরুন রাস্তাঘাটে ওই প্লাস্টিকগুলোকে নিজেরা তুলে নিয়ে লোককে অ্যাওয়ারনেস করে যে আপনারা এই প্লাস্টিক ব্যবহার করবেন না এবং ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেবেন না। আমরা লাস্ট ইয়ার কল্পতরু মানে ওই গ্যামন ব্রিজের কল্পতরু মেলা যেটা হয় সেখানে আমরা ওই প্লাস্টিকের বদলে আমরা ব্যাগ দিয়েছিলাম, যেটা আর কি ওভেন স্ন্যাক্স ব্যাগ। তো সেইটা আমরা প্রতিটা দোকানে, ম্যাক্সিমাম প্রতিটা দোকানে, মানে সব দোকানে দিতে পারিনি, বা 5টা করে আমরা ডিস্ট্রিবিউট করেছিলাম যাতে এই প্লাস্টিকের পলিথিন ব্যাগের পরিবর্তে ওই ব্যাগ ইউজ করা হয়। এবং এই বছরেও আমরা ডিজির কাছে একটা অ্যাপিল করেছি যে এনভায়রনমেন্টের ডিস্ট্রিক্ট সেমিনারটা আমাদেরকে যেন দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, না আপনি নিজে মানে রোটারিয়ান আছেন, তার সত্ত্বেও আপনি নিজে প্রফেশনালগতভাবে একটা বড় সংস্থার সঙ্গে যুক্ত আছেন। এই আপনারা বা আমরা যে এলাকাটায় বসবাস করি এটা মানে একটা শিল্পাঞ্চল, দুর্গাপুর শিল্পাঞ্চল, দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চল এরিয়া। পরিবেশগতভাবে ক্ষতিকারক এলিমেন্ট প্রচুর কল কারখানা, প্রচুর কিছু। পরিবেশ আমাদের এখানে নিত্যনৈমিত্তিক মানে একটা সমস্যার কারণ। তার জন্য আমাদের মানে শিশু থেকে শুরু করে আপামর বৃদ্ধ সবাই এফেক্টেড। বিভিন্ন সময়ে বিভিন্ন পত্রপত্রিকা থেকে শুরু করে বিভিন্ন সেমিনারে উঠে এসছে যে পরিবেশের এই
মানে ব্যাড এফেক্টের জন্য আমাদের এখানকার স্বাস্থ্য সচেতনতা একদমই তলানিতে ঠেকেছে। আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এই যে পরিবেশের এই সাইডটা, মানে এই যে দূষণ, পরিবেশের দূষণটা, পরিবেশের কলকারখানাগুলো দূষণ, আপনি নিজেও একজন কলকারখানার সঙ্গে যুক্ত আছেন, এদের সম্পর্কে বা এদেরকে পরিবেশের যে কুপ্রভাব এরা দিচ্ছে, বা নিশ্চয়ই ওরা প্রফিট করবেন, সব কিছু করবেন, তার সঙ্গে আমাদের সমাজকে কতটা ফিরিয়ে দেবেন সেটা প্রশ্নের চিহ্ন অনেক জায়গাতেই আছে। ওদের এই প্রভাবগুলো থেকে আমরা কি করে বেঁচে থাকবো বা আমরা কি করে এগোবো, বা উল্টো দিকে প্রশাসনের কাছে যদি সেরকম করে চাপ সৃষ্টি করা যায় যে ওদের ক্ষতিকারক দিকগুলো যদি একটু রেকটিফাই করা যায়, এই বিষয়টা নিয়ে আপনারা কোনোদিন ভেবেছেন? বা ভেবেছি, যেটা সেমিনারে আলোচনা হয়েছিল। সেমিনার তো মানে একটা চার দেওয়ালের মধ্যে হয়, কিন্তু সেখান থেকে চার দেওয়ালের মধ্যে হলেও সেখান থেকে আইডিয়া বেরিয়ে আসে। ধরুন এখানে একটা স্পঞ্জ আয়রন ফ্যাক্টরি হলো, স্পঞ্জ আয়রন ফ্যাক্টরি হলে কিন্তু ওর বিভিন্ন রকম আইনি জটিলতা আছে। যেমন ওদিকে একটা পাবলিক হিয়ারিং করতে হয়, যে ওই জায়গায় পাবলিকরা ওইখানে লোকাল বিডিও অফিস বা এসডিও অফিস ওইখানে ওদের কনসেন্ট দেবে কিনা, কিন্তু সেটা কি হয়, হয়ে ওঠে না। হ্যাঁ, হয়তো পাবলিক জানলই না, হিয়ারিং হয়ে গেল। আমি এই প্রশ্নটাই করতে চাইছিলাম। তো আলটিমেটলি কারখানাটা তৈরি হলো। এবার একটা স্পঞ্জ আয়রন ফ্যাক্টরিতে আমরা কখনোই এক্সপেক্ট করবো না ওই চিমনি দিয়ে 30 মিটার চিমনি দিয়ে গোলাপ ফুল ফুটবে। হ্যাঁ, তো সেখানে আপনার ডাস্ট ফিউমস বেরোবেই। হ্যাঁ, এবং এবার ডাস্ট ফিউমস যেটা বেরোবে সেটা কন্ট্রোল করারও ব্যবস্থা আছে। এবার ধরুন এখানে ধরুন ডিপিএল বা গ্রাফাইডের মতো অর্গানাইজেশন আগে যেরকম ভাবে পলিউশন করতো, এখন দেখবেন অনেক কমে গেছে। কারণ কি, অনেক পলিউশন কন্ট্রোল ডিভাইস বেরিয়ে গেছে। সেই ডিভাইসগুলো যদি নিয়মিত চালায় ফ্যাক্টরি মালিকরা, তাহলে আপনার পলিউশন কন্ট্রোল করা সম্ভব। এবং এখন অনেক রকম নিয়ম আছে। এখন যেমন সুপ্রিম কোর্ট একটা অর্ডার দিয়েছে যে ওই পলিউশন যে ফ্যাক্টরি করবে সেখানে একটা চিপস লাগানো থাকবে, এবং পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে ওদের দেখতে পাবে যে আপনি কি ডাস্ট বা ফিউমস উঠছে। ওটা পলিউশন কন্ট্রোল লোকাল পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে ওটাকে কন্ট্রোল করা যাবে, দেখতে পারবে এবং সেটাকে মনিটরিং করতে পারবে এবং তারপরে নির্দেশিকা দিতে পারবে। এবার তাছাড়াও ওদের গ্রিভান্স সেল আছে। যদি আপনার এলাকায় যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়, কেউ যদি ওই ডাস্ট ফিউমস বা আপনার বিভিন্ন রকম কনসেন্ট ছাড়াই, কনসেন্ট টু অপারেট ছাড়া যদি ফ্যাক্টরি চালায়, কনসেন্ট টু অপারেট যে ফ্যাক্টরি নেবে, কনসেন্ট টু অপারেটে আপনার দেখবেন সেকশন 24-25 অফ দ্য পলিউশন কন্ট্রোল বোর্ড পলিউশন কন্ট্রোল অ্যাক্টে দেওয়া আছে যে বিভিন্ন রকম কন্ডিশন দেওয়া আছে যে সে কীভাবে চালাবে, কী নাভাবে চালাবে। সেই কন্ডিশনগুলো যদি মেনে চলে, তাহলে আমার মনে হয় অনেকটা পলিউশন রোধ করা যাবে। যদি সে মেনে না চলে, সেইখানের লোক বা সেখানের যে অ্যাডমিনিস্ট্রেশনে আছে সেখানে যদি আমরা নিয়মিত কমপ্লেন করি বা পলিউশন কন্ট্রোল বোর্ডে যদি কমপ্লেন করি, ওরা একটা আপনার হিয়ারিংয়ে ডাকবেন, এবং হিয়ারিংয়ে যদি আপনি প্রমাণ করতে পারেন যে হ্যাঁ আপনি ফটো তুললেই, এখন তো মোবাইল সবার হাতে, হ্যাঁ মোবাইলে ফটো তুললেই আপনার কে পলিউশন করছে কে পলিউশন করছে না আপনি এক্সিবিট হিসাবে দিতে পারবেন, এভিডেন্স হিসাবে। তো সেইভাবে যদি লেগে থাকা যায় তাহলে হয়তো পলিউশন করা যাবে। কারণ অনেক ধরনের ফ্যাক্টরি ওনাররা রয়েছেন যারা আর কি ইএসপি চালান না। ইএসপিতে অনেক পাওয়ার কনজামশন হয়, ইএসপি না চালালে ওনাদের প্রফিটটা বাড়ে। হ্যাঁ, তো এইটা অ্যাভয়েড করলেই আপনার পলিউশন হবে। আর যদি এটাকে নিয়ম মেনে চলে, নিয়মিত চালানো হয়, তাহলে পলিউশন হবে। এই যে এই জিনিসটাকে যদি মানে কোনো মানে গভর্নমেন্ট অর্গানাইজেশন যদি ঠিকঠাক মনিটরিং করে, তাহলে ঠিক আছে। রোটারির বিভিন্ন রকম কাজের দিক আছে, শুধু একদিকে নয়, রোটারি বিভিন্ন জায়গায়। আপনাদের এলাকাটাও আপনি যেরকম বলছেন অনেকটা বৃহত্তর এলাকা নিয়ে আপনাদের কর্মকাণ্ড। পরিবেশ দূষণ একটা কাজ, সেখানে আপনারা যথেষ্টভাবে কাজ করছেন বা আগামী দিনে আরও করবেন। নতুন কোন অঙ্কটা যেখানে আপনাদের মনে হচ্ছে যে এই জায়গাটায় আমাদের রোটারি কোনোদিনও কোনো কাজ করতে পারেনি বা আগামী দিনে ওই জায়গাটা থ্রাস্টিং দেওয়া দরকার? ধরুন আমাদের 6 অ্যাভিনিউজ ছিল, 6 অ্যাভিনিউজের মধ্যে আপনার ক্লাব সার্ভিস,
পিস অ্যান্ড কনফ্লিক্ট, এগুলোর মধ্যে কিন্তু এনভায়রনমেন্টটা 2 বছর আগে কিন্তু অ্যাড হয়েছে, এটা ছিল না 6 অ্যাভিনিউজের মধ্যে। তো এই নিয়ে এনভায়রনমেন্ট নিয়ে এই জন্য অনেক কাজ হচ্ছে। এবার তাছাড়া আমরা পোলিও ইরাডিকেশনে একটা ইন্টারন্যাশনালি সাফল্য পেয়েছি। ধরুন অ্যানিমিয়া প্রোটেকশনে, অ্যানিমিয়া রোধ করার জন্য আমরা দুর্গাপুরে অনেক কাজ করছি, নিয়মিত ক্যাম্প করছি যাতে ইরাডিকেশন অফ অ্যানিমিয়া হয়। তো এরকম ধরনের কাজ আমরা করেই চলেছি আর কি। না, অ্যানিমিয়া নিয়ে মানে এটা তো আপনার মেডিকেল টার্মের দিকে চলে গেল। এরকম কোনো কাজ আপনারা আজ অব্দি করেছেন যেখানে আপনার এরকম হতে পারে না যে যারা ধরুন মানে ওই অঙ্গ প্রত্যঙ্গ মানে অঙ্গহানি হয়ে গেছে তাদের সেরকম ধরনের আমরা করেছি। আমরা আর্টিফিশিয়াল লিম দিয়েছি এবং গ্লোবাল গ্র্যান্ডে ধরুন ডায়ালিসিস সেন্টার আছে, এখানে 2টো ডায়ালিসিস সেন্টার আছে রোটারি গ্লোবাল গ্র্যান্ডে। একটা আছে হেলথ ওয়ার্ল্ড হসপিটালে, যেটা রোটারি ক্লাব অফ উখড়া দিয়েছে, আর আরেকটা আছে আমাদের ওই ড্রিমল্যান্ড নার্সিংহোমে, যেটা রোটারি ক্লাব অফ এখন স্মার্ট সিটি, আগে অ্যারো সিটি থেকে দিয়েছিল। তো ওখানে যে কোনো রোটারিয়ান যদি ওখানে কাউকে ডায়ালিসিসের জন্য ফরওয়ার্ড করে, এখন ডায়ালিসিসে বোধহয় 2000 থেকে 2500 টাকা পার সিটিং খরচা হয়, ওটা 700-800 টাকায় হয়ে যায়। এটা কি যে কোনো কারোর জন্যই অ্যাপ্লিকেবল? এটা একটা বিরাট বড় সাপোর্ট। এটা গ্লোবাল গ্র্যান্ট হচ্ছে আমাদের এমন একটা গ্রান্ট যেটা আমরা নিজেরা কন্ট্রিবিউট করি প্রতি বছর ফাউন্ডেশন ফান্ডে। সেই ফাউন্ডেশন ফান্ডটাই আবার ঘুরে এক প্রজেক্টের মাধ্যমে রিটার্ন আসে, এবং সেখানে একটা প্রজেক্ট করতে গেলে মিনিমাম প্রজেক্ট কস্ট হচ্ছে 30,000, আর ম্যাক্সিমামে কোনো লিমিট নেই। যদি 30,000 এর কি পুরোটাই আপনাদেরকে প্রথমে প্রোভাইড করতে হয়? না, ওখানে একটা গ্লোবাল পার্টনার নিতে হয়। গ্লোবাল আমরা যদি প্রজেক্টটাকে, এখন সবই তো অনলাইন, ধরুন এখন পেপারলেস রোটারি বলতে পারেন, rotary.org খুললে আপনি সমস্ত পেয়ে যাবেন। হ্যাঁ, ইচ অ্যান্ড এভরি মেম্বার rotary.org-তে রেজিস্ট্রেশন করতে হয়, এবং rotary.org-তে গেলে আপনারা বিভিন্ন সেগমেন্টের কি কাজ হচ্ছে, কি ইন্টারন্যাশনাল বেসিসে কি কাজ হচ্ছে আপনি দেখতে পাবেন। হ্যাঁ, ধরুন একটা বড় জিনিস হচ্ছে ইন্টারন্যাশনাল সার্ভিসেস। আপনি ফরেনে গেছেন, ফরেনে গিয়ে কোনো কিছু অসুবিধায় পড়ে গেছেন, ওখানে যে রোটারি ক্লাব আছে আপনি যোগাযোগ করলেন, ওরা আপনাকে হেল্প করবে। বাহ, এটা মানে পৃথিবীর যে কোনো দেশের রোটারিয়ানের জন্য, যে কোনো দেশের রোটারিয়ার জন্য বিরাট বড় ব্যাপার। 200 এখনো পর্যন্ত 220টা কান্ট্রিতে, ম্যাক্সিমাম 220টা কান্ট্রিতে রোটারি ক্লাব রয়েছে। আচ্ছা, হ্যাঁ, যে কোনো জায়গায় যদি ওখানে যে বলেন আমি রোটারিয়ান, আমি এই বিপদে পড়েছি, তারা সাধ্যমতো চেষ্টা করবে, এবং ভাইস ভার্সা আমাদেরও এখানে সেটাই। এরকম কোনো পরিস্থিতির সম্মুখীন আপনারা দুর্গাপুরে হয়েছেন? হ্যাঁ, দুর্গাপুরে এসছি, অনেকে এসছেন, যে যাদিকে আমরা বিদেশি মানে আউট অফ কান্ট্রি এরকম কোনো দুর্গাপুরে আমার ইয়েতে হয়নি সেরকম। আচ্ছা, না এটা এরকম হলে সেটা একটা রোটারিয়ানদের একটা মানে মাইলস্টোন হিসেবে থেকে যায়। আরেকটা জিনিস যেটা ধরুন আপনি যেটা আমাদের ওই গঠনতন্ত্রের আমি একটুখানি ব্যাক করে যাচ্ছি, অনেকেই বলে মানে সমাজেরই আমাদের যারা দর্শক বন্ধুরা আছেন তারাও অনেক কাছ থেকে আমরা শুনেছি যে রোটারি বা লায়ন্স ক্লাব এখানে মেম্বারশিপ নিতে গেলে একটা মোটা অঙ্কের টাকা দিতে হয়, এটা কতটা সত্য? ধরুন আমাদের 2টো ফিজ আছে বছরে। রোটারি ইন্টারন্যাশনালে যেমন সেমি অ্যানুয়াল ডিউজ, ওটা আমাদের দিতে পার মেম্বার আমাদের 6 মাস অন্তর 3,800 টাকার মতো পার 6 মাস লাগে। এটা বাধ্যতামূলক। ওটা মেম্বারশিপ ফিজ, সেমি অ্যানুয়াল ডিউজ বলে আমাদের রোটারি ভাষায়। আর ডিস্ট্রিক্ট ডিউজ মানে 3,800 মানে হচ্ছে অ্যারাউন্ড 4,000 ইন্টু 2 মানে হচ্ছে 8,000 টাকা বছরে লাগে। আর ডিস্ট্রিক্ট ডিউজ লাগে 1,000। আচ্ছা, হ্যাঁ, এটা কবার? এটা একবার বছরে। আচ্ছা, 1,000 পার মেম্বার, এবং তার স্পাউস যদি হয় সেটা হাফ হয়ে যায়, স্পাউসও যদি মেম্বার হয়ে যায়। এবার তাছাড়া রোটারি নিউজ আছে, বিভিন্ন একটা জার্নাল বেরোয়, ওইখানে মেম্বারশিপ নিতে গেলে, মেম্বারশিপ মানে প্রতিটা ইজ ম্যান্ডেটরি যে মেম্বারশিপ নিতেই হবে, তো রোটারি নিউজে 400 টাকা লাগে।
ইয়ারলি? হ্যাঁ, ইয়ারলি। তো দাঁড়ালো কত না 8,000, 9,000 প্লাস 400 টাকা, 9,400 টাকা। আমরা বছরে আমাদের ক্লাব, এটা ডিপেন্ড করে কোন ক্লাব কত নেবে। আচ্ছা, তো আমাদের ক্লাব 7,500 টাকা করে পার 6 মাসে নেয়, হাফ ইয়ারলি। তো তার মানে হচ্ছে 7,14 একে 15, 15,000 পার মান্থ, পার ইয়ার লাগে, পারে না। তো আমার মনে হয় যে সমাজে যারা এস্টাবলিশ, সমাজে যারা ভালো প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছে, তো তাদের ক্ষেত্রে 15,000 টাকা বছরে খুব একটা বেশি যায় না। মানে 15,000 টাকা তারা এজ এ রোটারিয়ান হিসেবে দেবে, তার পরিবর্তে তারা সমাজসেবামূলক কাজ করে। এবং এছাড়া যেগুলো ভলেন্টিয়ারি ফান্ডে কন্ট্রিবিউশন করতে হয়, যেমন রোটারি পোলিও ফান্ড আছে, পোলিও ফান্ডের ডলার হিসাবে পেমেন্ট করতে হয়। আর আমাদের ফাউন্ডেশন ফান্ড আছে যেখান থেকে আমরা গ্র্যান্ট পাই, সেখানেও। সর্বসমক্ষে আপনার 15,000-এর সঙ্গেও তো ওইগুলো আছে? 15,000 ছাড়াও ওগুলো আছে, ওগুলো ভলেন্টিয়ারলি আপনি দিতেও পারেন, না দিতেও পারেন। এবং ওগুলো দেওয়া কি, ওর ট্যাক্সেশন ছাড় আছে। এবং ওগুলোর থেকেই রোটারি এই সমস্ত প্রজেক্টগুলো করতে সাহায্য করে আর কি। রোটারিয়ান আপনাদের দুর্গাপুরে আপনাদের অফিসটা কোন জায়গায়? আমাদের দুর্গাপুরে ক্লাব হচ্ছে ওডিসি ক্লাব, বিগ বাজারের পেছনে যে ওডিসি ক্লাব আছে, সেই ক্লাবটা হচ্ছে ওডিসি ক্লাব। আর আমরা রোটারি এই বছর ইনস্টলেশনে আমরা দিদেন মেয়র অনিন্দিতাদির কাছে আমরা অ্যাপিল করেছিলাম যে 10x10-এর একটা জায়গা দেওয়ার জন্য, যেখানে রোটারি টাওয়ার তৈরি করব। আচ্ছা। তো যাতে একটা রোটারি ইমেজটা বাড়বে আর কি। তো সেই রোটারি টাওয়ার উনি বলেছেন, উনি কথা দিয়েছেন যে আমরা চেষ্টা করব এডিডি এর সঙ্গে কথা বলে ওটা দেওয়ার জন্য। তো আমরা যদি পাই খুবই ভালো হবে, তাহলে ওখানে একটা ঘড়ি টাইপের করে রোটারি এমব্লেম দিয়ে আমরা একটা ভালো জায়গায় একটা রোটারি টাওয়ার করব। আর তাছাড়াও এই যতীন দাস পার্ক এলাকায়, এই আমাদের কবিগুরুতে সিটি সেন্টারে, ওনারা আমাদের একটা রিকোয়েস্ট করেছিলেন যে একটা পার্ক মেনটেনেন্স করতে। তো আমরা ওই পার্কটা নিয়েছি, যতীন দাস পার্ক, কবিগুরুর সামনে। তো ওই পার্কটা পুরো মেনটেনেন্সের দায়িত্ব আমাদের, এবং আমরা বাউন্ডারি অলরেডি স্টার্ট করেছি এবং কিছু প্ল্যান্টেশন করেছি। বর্ষাকালের পুরো বনমোহন উৎসব যেটা হয়, সেটা প্ল্যান্টেশন থেকে মানে অনেক গাছ লাগিয়েছি, এবং চেষ্টা করছি আমাদের প্ল্যানিংয়ে যে কিভাবে ওই পার্কটাকে আরও ডেভেলপ করা যাবে। এইরকম এই যে ছোট ছোট উদ্যোগগুলো যেগুলো মানে আপনারা করতে চাইছেন বা করবেন ভাবছেন, এই উদ্যোগগুলোর মধ্যে মানে দুর্গাপুর শহরের বাইরে, যেখানে ধরুন আমাদের দুর্গাপুরটা মানে ঠিক আছে, এখানে আপনার অনেকের বাইরের দিকে, মানে আমি আউটস্কার্ট অফ দুর্গাপুর যেগুলো, সেই সব জায়গায় কাঁকসা ছাড়া বা ওই এলাকাটা ছাড়া আর কত দূরে আপনাদের মতন আপনাদের? না, আমাদের কোনো বাইন্ডিংস নেই। আমরা আমি বলছি বাইন্ডিংসের জন্য নয়, কাঁকসা এলাকায় আপনারা কাজ করেছেন অলরেডি, কিন্তু নট অনলি কাঁকসা, আমরা বর্জরা এলাকায় কাজ করেছি। বর্জরা এলাকায় আমরা হেলথ চেক আপ ক্যাম্প করেছি, আমরা স্যানিটারি ন্যাপকিন ডিস্ট্রিবিউশন করেছি। মানে আমি চাইছি এরকম ধরনের কাজ যেগুলো আপনার স্ট্যান্ড বাই অ্যালোন এখনো চলছে আর কি, যেমন অ্যাডাল্ট এডুকেশন আপনারা যেটা কাঁকসায় করছি, ওই ধরনের প্রজেক্ট দুর্গাপুরের বাইরে ইদানিং কিছু করিনি। তো সারেঙ্গা হসপিটালের সঙ্গে আমরা একটা গ্লোবাল গ্র্যান্ড প্রজেক্টে ব্লাড ব্যাংক অনেকটা এগিয়ে গেছিলাম। আচ্ছা, অনেকটা এগিয়ে গেছিলাম। তো তারপরে ওই ব্লাড ব্যাংক গ্লোবাল পার্টনারও হয়েছিল। আলটিমেটলি আমাদের মানে খুবই ভালো বলা যেতে পারে যে ওটা আমরা করতে পারিনি, রোটারি সেন্ট্রাল ওটা ইমপ্লিমেন্ট করেছিল ব্লাড ব্যাংক। সেটা এখন রানিং হ্যাঁ, বাঁকুড়া সারেঙ্গা হসপিটাল। এবং আমরা এবার গ্লোবাল গ্র্যান্ডে কিছু প্রজেক্ট নিয়েছি, যেমন ওগুলো সবই মানে প্রজেক্ট পর্যায়ে আছে, এখনও আপলোড করা হয়নি। যেমন গ্লোবাল গ্র্যান্ড প্রজেক্টে আছে আমাদের মধ্যে ডিজিটাল লাইব্রেরির কথা চেষ্টা করছি, বা আশার আলো বলে বর্জরার একটা অর্গানাইজেশন আছে যারা ওই ফিজিক্যালি অ্যাবল্ড পার্সনদের সুরক্ষা দেখভাল করে। তো তাদের একটা ওয়াশিং ফ্যাসিলিটি, মানে এই ধরুন হসপিটালের যে সমস্ত
হোটেলের যে সমস্ত জামা কাপড় বা বেডশিট বা পর্দা এই সমস্ত কাচার যাতে হ্যান্ডিক্রাফট স্পেশালি অ্যাবল্ড ছেলেরা কাচতে পারে, বা ডিজিটাল লাইব্রেরি, বা অনেকগুলোই পড়েছে প্রজেক্ট। আমরা এখন চিন্তা ভাবনা করে দেখছি, আই হসপিটালও পড়েছে রেড ক্রসের সঙ্গে। তো এই প্রজেক্টগুলো আমরা চিন্তা ভাবনা করছি, যদি ইমপ্লিমেন্ট হয় খুবই। আপনাদের দুর্গাপুরের মানে বর্তমান যা সিচুয়েশান দুর্গাপুর শহরের, তাতে আপনার এলডেজ জনগণের সংখ্যা দিন দিন বাড়ছে। এটা খুব একটা মানে বিভিন্ন স্তরে বিভিন্ন সিস্টেমের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে। এই জায়গাটায় আপনাদের এরকম কোনো আপনাদের রোটারি তরফ থেকে এরকম কোনো চিন্তাভাবনা আছে যে এই মানুষদের আমরা যদি কিছু সাহায্য মানে ওল্ড এজ হোমের জন্য নয়, মানে ওনাদের প্রয়োজনে আপনাদের যদি কোনো একটা ডেডিকেটেড নাম্বার থাকলো বা আপনারা কিছু করলেন যে ওনাদের যদি কোনো কিছু প্রয়োজন পড়লো আপনাদেরকে বললেন, আপনাদের তরফ থেকে সেই সহযোগিতা করা হয়। মানে ধরুন ওল্ড এজ হোমে বা ওই ফিজিক্যালি যারা ডিসেবলড আর কি, তো তাদের জন্য যখন আমাদের কাছে রিকোয়েস্ট আসে তো আমরা তাদেরকে করি। আমরা তাদের পুজোর সময় জামা প্যান্ট দিই এবং বিভিন্ন সময় টিফিনের প্যাকেট দিই এবং এইভাবেই আমরা সাহায্য করি। কিন্তু ওই অ্যাকচুয়ালি যতটা পারি আমরা করি আর কি। সেই অর্থে সেরকমভাবে কিছু করে ওঠা এখন সেরকমভাবে পার্মানেন্টলি কিছু করিনি, বাট ওই যেমন রিকোয়েস্ট আছে ভবিষ্যতে চিন্তাভাবনা আছে। প্রেসিডেন্ট কিভাবে ইমপ্লিমেন্ট করবে এটা ডিপেন্ড করবে। আরেকটা জিনিস যেটা একটুখানি আমাদের সময় প্রায় শেষের দিকে, আগামী দিনে আপনাদের যে পাইপলাইনে যেসব চিন্তাভাবনাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আপনি বললেন। এইবারে সামনে আমাদের দুর্গাপুজো আসছে, আপনাদের কিছু আছে নাকি প্রজেক্ট এই বিষয়ে? দুর্গাপুজো ওই যে দুর্বার বলে একটি সংস্থা আছে যারা রেড লাইট এরিয়ায় কাজ করে, আপনারা জানেন, ওদের সঙ্গে ওদের ছেলেদের নিয়ে আমাদের একটা জয়েন্ট প্রজেক্ট এসছে, আমাদের একটা প্রপোজাল এসছে ওদের ছেলেদের বাচ্চাদের পূজা পরিক্রমা করা। তো লাস্ট ইয়ার আমরা দু তিনটে না, ফার্স্ট সেকেন্ড থার্ড হিসাবে আমরা একটা পূজা পরিক্রমা করেছিলাম এবং 3টে প্যান্ডেলকে সিলেক্ট করে আমরা ওদের বেস্ট প্রতিমা অ্যাওয়ার্ড দিয়েছিলাম। এবারে ওই রকম মানে একটু চিন্তা থাকা অন্য মানে পরিবর্তন করে ওই যারা রেড লাইট এরিয়ার তাদের ছেলেদের আমরা একটা পূজা পরিক্রমার ব্যবস্থা করার চেষ্টা করছি। তো এই ধরনের প্রজেক্টগুলো যেগুলো আপনারা করছেন বা আগামী দিনে যেগুলো করতে চলেছেন, আপনাদের অ্যাকচুয়াল আপনাদের যে দৃষ্টিভঙ্গি সেটা কি শুধু আপনাদের এই মানে যেটা আমাদের বলা হয় মানে সমাজের যারা নিচের দিকে রয়েছেন মানে সাবস্ট্যান্ডার্ড যে আর্থিক দিক দিয়ে যারা একটু নিচের দিকে তাদের দিকে তাকিয়ে করেন না সমাজের সমস্ত? না মেইনলি ডেস্টিটিউট পিপল অফ দি সোসাইটি, মানে যারা একটা মানে আপনার যাদের কাছে পয়সা রয়েছে তাদের জন্য তো করে লাভ নেই, তারা তো ইমপ্লিমেন্ট করতেই পারে। যারা সমাজে পেছিয়ে রয়েছে তাদের জন্যই ম্যাক্সিমাম আমরা করি। আপনাদের এডুকেশনে আপনাদের কোনো স্কুলের সঙ্গে এই সময় কোনো যোগাযোগ আছে নাকি? স্কুলে ওই ইন্টারাক্ট কাজ করি, ইন্টারাক্ট ক্লাব খুলে দিয়েছি ভাদুওয়ালা স্কুলে। হ্যাঁ, তো তারপরে আমরা প্রাইভেট স্কুল যেমন ওই নারায়ণের সঙ্গে করেছি। তারপর আমাদের আরও 2-3টি স্কুলকে আমরা টার্গেট রাখছি যেখানে ইন্টারাক্ট ক্লাব খুলব। সরকারি কোনো স্কুলের সঙ্গে করা হয়েছে? ওই ভাদুওয়ালা স্কুল সরকারি স্কুল। ভাদুওয়ালাটা সরকারি। হ্যাঁ, লাস্ট 5 সেপ্টেম্বর টিচার্স ডে ছিল, আমাদের ন্যাশনাল বিল্ডিং অ্যাওয়ার্ড দিলাম আমরা। যেটা হচ্ছে খুব রিমার্কেবল অ্যাওয়ার্ড এটা, যেটা হচ্ছে গভর্নমেন্ট স্কুলের টিচাররা অ্যাপ্রাইজ করবে, টিচার রেকমেন্ড করবে এবং স্টুডেন্টরাও রেকমেন্ড করবে যে তিনি কেমন পড়াচ্ছেন এবং সেই ওয়াইজ মার্কস দেবেন। ওই মার্কস আমাদের ভিত্তিতে ডিস্ট্রিক্টে পাঠানো হয়, ডিস্ট্রিক্ট থেকে সার্টিফিকেট দেয় এবং সেটা একটা সম্মান জ্ঞাপন করা হয়। এটা কি প্রতি বছরে হয় 5 সেপ্টেম্বর। এইবারেও হয়েছে? এবারেও হয়েছে 5টা ন্যাশনাল বিল্ডিং অ্যাওয়ার্ড পুরস্কার আমরা দিলাম। 5 জনই কি দুর্গাপুরে? 5 জনই দুর্গাপুরে। একটা তামলা স্কুল, একটা ধরুন ভাদুবালা স্কুল ছিল, আর
আর দুটো ছিল আপনার ওই কাঁকসা সাইডেরই দুটো স্কুল। আমরা আমাদের অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ ধরে দুর্গাপুর রোটারি এলিটের চার্টার্ড প্রেসিডেন্ট পুলক বন্দ্যোপাধ্যায় মহাশয়। তার কাছ থেকে আমরা রোটারির অনেক কিছু জানতে পারলাম। রোটারি সম্পর্কে মানুষের মনে বিভিন্ন ধরনের যে প্রশ্নগুলো আসে, রোটারি কী করছে, রোটারি আগামী দিনে কী করতে চলেছে, তার একটা মানে বলা যায় একটা দিক আমরা জানার চেষ্টা করলাম। আপনাকে আজকের জন্য নমস্কার জানাই। আগামী দিনে আপনার সঙ্গে আমরা আবার বসবো, আরও কিছু জানবো। ধন্যবাদ। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়।